জেএসসি ম্যাথ বা ক্লাস 8 এর ম্যাথ আমরা যেটাই বলি না কেন, যে পরিসংখ্যান করতেছিলাম আমরা, পরিসংখ্যান অধ্যায় 11। অধ্যায় 11 এর আমরা 12 নাম্বারটা 3টে পার্ট চেয়েছে। তো আমি একটা কথা আগেই আপনাদের বলি, সেটা হচ্ছে 12 নম্বরের গড় চেয়েছে। গড় তো সারণীর সাহায্যে বলেনি। তো এটা যদি কেউ যোগ করে ভাগ করেন তাতেও কিন্তু হবে। যে এখানে উপাত্ত 40টা, তো 40টা উপাত্তের যোগফল প্রথমে লিখে আসলে যোগ করা আসলে মুশকিল, কারণ 40টা সংখ্যা, সেক্ষেত্রে ভুল হলে কিন্তু শেষ। হুম। তো সেক্ষেত্রে যোগ করেও আপনারা ইচ্ছা করতে পারেন। তারপরে আবার কি বলে, সারণীর সাহায্যে, আমরা যে সারণীর সাহায্যে গত ক্লাসে করেছি, সেই সারণীর সাহায্যে করলে আপনারা করতে পারেন। সারণীর সাহায্যে করতে পারেন, যারা সারণীর সাহায্যে করতে পারেননি তারা দেখে নেবেন। তো আজকে আমরা 12 নম্বরের মধ্যক উপচুরক নির্ণয় করব। তো মধ্যক নির্ণয়ের প্রথম শর্ত হচ্ছে, যদি এরকম সংখ্যা থাকে সেই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে হবে। সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে হবে। তো আমরা প্রথমে লিখব যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই উপাত্তগুলোকে। তো 12 নম্বর লিখে প্রদত্ত উপাত্ত লিখে তুললে আর ভালো হয়। আর তুললে তো আপনি টাইম যাবে, তো আমরা তুলছি না, আমরা ডাইরেক্ট লিখছি যে প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। যে মধ্যক নির্ণয়, মধ্যক নির্ণয়ের সময় কিন্তু এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। 12 নাম্বার, তাহলে লিখবো প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তার মানে ঊর্ধ্বক্রম বলতে সবচেয়ে ছোট সংখ্যা আগে হবে, তারপর পরেরটা 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 এভাবে আমরা লিখবো। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 122। তো 122, তারপরেরটা হচ্ছে 125, তারপরেরটা হচ্ছে 132, 132, এরপরে 135, 136, 137, 140। 140 হচ্ছে 3টা, তাহলে 140, এবার 140, 141, 142, 143, 142, 143, 145 দুইটা, 146 দুটো, এরপরে 146 দুটো, 147, 148, 150, 150 দুইটা, 151 আছে, তারপর 152 আছে, এরপর 155, 156 তিনবার, 156 তিনবার, 156 তিনবার, 155 দুইবার। তাহলে এটা 55 বানাই দিলাম, এটা এখানে 56 লিখলাম। 157 একবার, এরপর 158, তারপরে 100, 159, 159 এর পর 160, তারপরে 162, তারপরে 164, 66, 67,
68, 69, 173, 175। এই হচ্ছে আমরা টোটালটাকে আছে ঊর্ধ্বক্রমে সাজালাম, অর্থাৎ ছোট থেকে বড় সাজালাম, বড় থেকে ছোট সাজালেও হবে বা ছোট থেকে বড় সাজালেও হবে। তো এখানে উপাত্তের সংখ্যা n সমান, এখানে উপাত্তের সংখ্যা n সমান 40, যা কি সংখ্যা আপনারা বলতে পারেন? যা জোড় সংখ্যা। তো জোড়ের ক্ষেত্রে মধ্যকের একটা সূত্র, আর বিজোড়ের ক্ষেত্রে মধ্যকের একটা সূত্র। জোড়ের ক্ষেত্রে মধ্যকের একটা সূত্র আর বিজোড়ের ক্ষেত্রে মধ্যকের একটা সূত্র। এখানে n সমান 40 যা জোড় সংখ্যা, তা আমরা জানি মধ্যক সমান ছোট করে নিলাম, আমরা জানি মধ্যক সমান n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ ভাগ 2। এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র, n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ ভাগ 2। তো n এর মান যদি বসাই দেই তাহলে 40/2 তম পদ তম পদ যোগ 40/2 যোগ 1 তম পদ ডট ডট দিলাম, আপনারা লিখে নিয়েন, ভাগ 2। তো 40/2 এখানে 20 হয়, তো 20 তম পদ যোগ 21 তম পদ ভাগ 2। আবার ভুলে আপনারা এখানে 20 আর 21 যোগ করে 41 তম পদ বের করে ফেলায়েন না, তাহলে কিন্তু অঙ্ক হবে না। কারণ 41 তম পদ কিন্তু এখানে নেই। অনেকে করে কি 20 তম যোগ 21 তম, 20 আর 21 যোগ করে, তাহলে কিন্তু হবে না। 20 তম পদের মানটা বের করতে হবে, ঠিক আছে? 20 তম পদের মানটা বের করতে হবে, বের করে তারপরে কিন্তু আমার কাজ করতে হবে। যেমন এখানে আমরা গুনবো যে 20 তম পদ কত, এখন আমরা গুনে আসি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। দেখা যাচ্ছে 20 তম পদ 150 এবং 21 তম পদ 150। 20 তম পদ 150 ও 21 তম পদ 150। তো 150 যোগ 150 ভাগ 2, তার মানে 300 ভাগ 2, তাহলে সমান 150। সুতরাং মধ্যক বের হলো আমার 150। দেখেন সবাই বুঝেন কিনা? এই হচ্ছে টোটালটা টোটাল অঙ্কটা। পুরো অঙ্কটা একবার এক পেজে দেখানোর চেষ্টা করি। এগুলো মধ্যক বের করলাম, 12 নম্বরে মধ্যকের পার্টটা আমাদের শেষ। এখন আমরা করব প্রচুরকের পার্ট। আমরা এখন প্রচুরক নির্ণয় করব। প্রচুরক হচ্ছে প্রচুর পরিমাণে যে থাকবে সে হলো প্রচুরক, অর্থাৎ একটা উপাত্তের মধ্যে আমার এই যে কতগুলো উপাত্ত, এর মধ্যে কোন উপাত্তটা সবচেয়ে বেশি বার আছে। তো আমরা কিন্তু অলরেডি উপাত্তগুলো সাজিয়েছি, তো সেখান থেকে দেখলে আমাদের জন্য সুবিধা হবে। দেখে আমরা কিন্তু ঊর্ধ্বক্রমে সাজিয়েছি, আমি দেখতে পাচ্ছিলাম যে 140 3 বার আছে, 150 আছে 2 বার, আবার 156 আছে 3 বার। হ্যাঁ, তো অর্থাৎ 156 আর 140 কিন্তু সর্বাধিক বার আছে। তো এভাবে লিখতে পারি। প্রথমে লিখবো প্রচুরক নির্ণয়, লেখে একটা স্টেপ দিতে পারি আমরা। এখানে লিখবো আমরা প্রচুরক নির্ণয়, প্রচুরক নির্ণয়, প্রচুরক নির্ণয় লেখে আমরা একটা দিতে পারি, ক্লোন দিতে পারি। এবার লিখবো যে এখানে এখানে উপাত্তে কি 140, এখানে 140 ও 156, 140 ও 156 আছে 3 বার, 3 বার করে। 140 ও 156 আছে 3 বার করে। এরপরে 2 বার করে কেউ আছে কিনা এটা আমরা দেখে নিই। 3 বার করে
146, 145, 150, 148, 150। তো আমরা 146, 145, 48, 150, 155 এগুলোই পেলাম দুইবার করে, অনেক খোঁজাখুঁজি করার পরে। তো আমরা এখন লিখবো এত এত আছে দুইবার করে, এত এত আছে দুইবার করে। এবার বলবো বাকি সংখ্যাগুলো, বাকি সংখ্যাগুলো, বাকি সংখ্যাগুলো আছে একবার করে, মানে বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো একবার করেই আছে। এই এখন এত ডিটেলস আসলে লেখে না অনেক স্যারই, আমি লিখে দেই যাতে করে স্যার বুঝতে পারে। কারণ প্রচুরকে নিম্নে তোমার 2 মার্ক থেকে 4 মার্ক থাকবে, শুধুমাত্র 140 আর 156 প্রচুরকের তো আমরা আগেই বললাম যে সবচেয়ে বেশিবার যে থাকবে সেই হচ্ছে প্রচুরক। তো এখানে বাকি সবগুলো লিখে দিলাম এই জন্য যাতে স্যারদের কোনো কনফিউজ না থাকে যে আমি সবগুলো নিজ থেকেই লিখেছি। হ্যাঁ, এমন হতে পারে যে স্যার বুঝতে পারে যে আমি অন্যটা দেখে লিখে দিয়েছি, ঠিক না? তো বাকি সংখ্যাগুলো একবার করে আছে, একবার করে আছে। সুতরাং সুতরাং 140 ও 156 সর্বাধিকবার আছে। 140 ও 156 আছে সর্বাধিকবার, সর্বাধিক বার আছে। ঠিক আছে, আমি সর্বাধিক বানানটা রসিকার দিলেই হবে, দীর্ঘার দেওয়ার দরকার নেই। বাংলা একাডেমিতে বানানগুলো চেঞ্জ হয়েছে, সর্বাধিক বার আছে। সুতরাং প্রচুরক, উপাত্তের প্রচুরক 140, 156। উপাত্তের প্রচুরক 140, 156। দেখেন বুঝেন কিনা, কারা কোনো প্রশ্ন আছে কিনা? উত্তর মধ্যক এত, প্রচুরক এত। আর গড় তো আমরা গত ক্লাসে গড় করেছি। সরি সরি 156 হবে, আমি আমি 52 লিখে ফেলছি, 156। তাহলে প্রচুরক 140, 156, মধ্যক 150। যেহেতু এখানে দুইবার আছে আছে লেখা আসছে, তা বাকি সংখ্যাগুলো আছে একবার করে, এই আসছেটা মুছে দাও। 13 নম্বর অঙ্কে আমরা চলে যাবো। 13 নম্বর অঙ্কে আমার কি বলেছে? 13 নম্বর অঙ্কে বলেছে যে উপাত্তের সমূহের গড় ও উপাত্ত আয়তলেখ আঁকো। তো আয়তলেখ আঁকতে আমার কি লাগবে? গ্রাফ লাগবে। আগে গড়টা আমরা করে ফেলি। আর গড় আয়তলেখ একসাথে বলেছে, আমি একসাথেই কলাম করব, 5টা কলাম করব। আগে দেখি বিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিকে অবিচ্ছিন্ন শ্রেণীতে রূপান্তর করে সারণী তৈরি করি এবং গড় নির্ণয় করি। একবার লিখে ফেলি। বিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিকে অবিচ্ছিন্ন শ্রেণীতে রূপান্তর করে সারণী তৈরি করি ও গড় নির্ণয় করি। বিচ্ছিন্ন, এই যে বিচ্ছিন্নকে অবিচ্ছিন্ন করতেছি কার জন্য? আয়তলেখের জন্য। তো বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিকে, বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিতে রূপান্তর করি রূপান্তর করে সারণী তৈরি করি, রূপান্তর করে সারণী তৈরি করি এবং গড় নির্ণয় করি। বিচ্ছিন্ন শ্রেণীকে অবিচ্ছিন্ন শ্রেণীতে রূপান্তর করে সারণী তৈরি করি এবং গড় নির্ণয় করি। তো সেক্ষেত্রে আমার কলাম করব কয়টা? আমরা প্রথমে আগে লিখে নিই, তারপর কলাম করব নে। প্রথমে লিখবো আমরা হচ্ছে শ্রেণী ব্যক্তি। প্রথমে লিখবো শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি। তারপর লিখবো অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। তারপর লিখবো শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান। তারপর লিখবো হচ্ছে গণসংখ্যা। তারপর লিখবো এফআই এক্সআই, কারণ শ্রেণী মধ্যমান হচ্ছে এক্সআই আর এটা হচ্ছে এফআই, তার এটা হলো এফআই এক্সআই।
এরপর আমরা একটু ঘরের জন্য দাগ দিয়ে ফেলি। প্রথমে আমরা এইভাবে একটা দাগ দেই। এরপর আমরা কলাম, এতে লাগবে কলাম বলা হয় ম্যাট্রিক্সে, ইন্টারি ম্যাট্রিক্স পড়লে তোমরা পাবে। আর যারা ইন্টারের ভিডিও দেখতে চাও তারাও দেখতে পারো, আমাদের চ্যানেলে ইন্টারের ভিডিও আছে, বড় ভাই বোন থাকলে ওদের দেখাতে পারো। এই কলামগুলো আমরা করে নেই। গণসংখ্যা FIXI, শ্রেণী মধ্যমান, লেখাগুলো অনেক চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে গেছে, জায়গা এই জন্য বেড়ে গেছে। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, তারপরে ভুল করলাম, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি টোটাল মিলে একটা, আর শ্রেণী ব্যক্তি মিলে একটা। তো এই হচ্ছে টোটাল কলাম আমরা করলাম, এতগুলো ঘর এটা হচ্ছে টোটাল মিলে হচ্ছে কি বলে, সব মিলিয়ে আমি ঘরটা করলাম। তো তোমার সব মিলিয়ে বলতে যে এখানে আয়তলেখ এবং গড়, আয়তলেখ এবং গড় মানে দুটোই একটা সারণীর মাধ্যমে করব, নতুন আর কোনো সারণী আমার তৈরি করতে হবে না। তো শ্রেণী ব্যক্তি আমার ছিল হচ্ছে 5 থেকে 6, একটু ছোট করে নিই লেখাটা ভালো হবে। এই যে শ্রেণী ব্যক্তি হচ্ছে আমার 5 থেকে 6, 5 থেকে 6, তারপর 7 থেকে 8, তারপরে 9 থেকে 10, তারপরে হচ্ছে 11 থেকে 12, তারপর হচ্ছে 11 থেকে 12 বা 13 থেকে 14, 15 থেকে 16, তারপরে হচ্ছে 17 থেকে 18। 5 থেকে 6 থেকে শুরু করে আমরা হুবহু বই দেখে দেখে এগুলো লিখে ফেলতে পারি। হ্যাঁ, বই দেখে দেখে এগুলো লিখে ফেলবে সুন্দর করে। এরপর আমরা গণসংখ্যাগুলো বসাই দেই। এটা ছিল 25, তারপর একটা ছিল আমার হচ্ছে 27, তারপর একটা 28, তারপর একটা 31, তারপর একটা 29, তারপর একটা 28, তারপর একটা 22। এগুলো হচ্ছে আমাদের গণসংখ্যা। তো অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এটা হচ্ছে কিরকম, 0.5 কমবে 0.5 বাড়বে, এর আগে আমি শিখিয়েছি অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। তো সেটা আমরা করে ফেলি। 4.5 থেকে 6.5, 6.5 থেকে 8.5, তারপরে 8.5 থেকে 10.5, তারপরে 10.5 থেকে 12.5, অর্থাৎ যেখানে শেষ হবে সেখান থেকে কিন্তু শুরু হচ্ছে। 12.5 থেকে 14.5, প্রথমটা থেকে 0.5 কমবে, পরেরটাতে 0.5 বাড়বে। 14.5 থেকে 16.5, তারপরে আমরা 16.5 থেকে 18.5। এই কাজটা হচ্ছে আমার, আমি আবার বলি, বারবার বলতেছি, এটা হচ্ছে আয়তলেখ আঁকার জন্য। আর এটা এরপরে এগুলো হচ্ছে আমার আর অনেকেই মনে করে যে ট্যালি চিহ্ন লাগবে কিনা। ট্যালি চিহ্ন লাগবে গণসংখ্যা, যখন গণসংখ্যা থাকবে না, অর্থাৎ আমরা 12 নম্বরের অঙ্কের মতো যখন থাকবে উৎপাদ্যগুলো দেওয়া, তখন আমার কিন্তু বের করার সময় আমার কিন্তু দরকার হয়, ট্যালি চিহ্ন দরকার হয় গণসংখ্যা বের করার জন্য। এবার শ্রেণী মধ্যমান হচ্ছে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তা 5 11 ভাগ করলে 5.5 হয়, এটা ভাগ করে হয় 5.5। তারপরে তোমার হচ্ছে এটা ভাগ করলে 5.5 পেলাম, তারপর একটা পাবো, যেহেতু আমার 2 ব্যবধান, তার মানে 7.5। হ্যাঁ, তারপর একটা 7.5, তারপর একটা 9.5, তারপর একটা 11.5, তারপর একটা 13.5, 15.5, তারপর একটা 17.5। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা পাবো শ্রেণী মধ্যমান। এখন আমরা এই দুটো গুণ করব, গুণ করে দেখেন কত কত আসে। 100, এই দুটো গুণ করলে হয় 5.5, আর গুণ করলে হবে 137.5, 202.5,
2.5, 266, 356.5, 391.5, 434, 385। তাহলে এই দুটো গুণ করে আমরা এবার বের করে ফেললাম। এন বের করবো, এন সমান কত? আবার এখানে আমরা সামেশন অফ এফ আই এক্স আই বের করবো। তো এন সমান আমার আসবে 190, আর সামেশন অফ এফ আই এক্স আই কত আসবে? 2173। অতএব গড় সমান সামেশন অফ এফ আই এক্স আই বাই এন, তারপরে 2173 ভাগ 190। তাহলে আমরা গড় বের হয়ে যাবে, গড় আসবে 11.436, বা আমরা লিখতে পারি 11.44 প্রায়। যেহেতু এটা বছর বছর দিতে পারি একক, এত বছর প্রায়। যেহেতু 6 আর 3-এর পর 6 আছে, সেহেতু আমরা জানি 5 বা 5 আছে বড় থাকলে আগে থেকে 1 যোগ করতে হয়, যোগ করা যায়, তাই এত বছর প্রায় আমরা লিখলাম। এই হচ্ছে আমাদের গড়। এরপর আমরা আয়তলেখ। আয়তলেখ হচ্ছে 10 নম্বর আমরা আয়তলেখ করেছি, অলরেডি আমাদের চ্যানেলে আছে, সেটার মধ্যে আপনারা আয়তলেখ করে ফেলতে পারবেন। তবু আমি আয়তলেখটা দেখিয়ে দিচ্ছি। রূপে লিখবেন সারণীর সাহায্যে আয়তলেখ, সারণীর সাহায্যে আয়তলেখ আঁকি। সারণীর সাহায্যে আয়তলেখ আঁকি, বা গণসংখ্যা নিবেশনের আয়তলেখ আঁকি লিখলে ভালো হবে। সারণীর সাহায্যে গণসংখ্যা নিবেশনের আয়তলেখ আঁকা হলো। তারপরে আমার দুটো কলাম করতে হবে, একটা হচ্ছে এক্স টু এক্স প্রাইম, একটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। যে অক্ষরেখা যা আমরা করেছিলাম এর আগে, আমি সেরকম আমি এক্স টু এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম দেই। এই হচ্ছে এক্স টু এক্স প্রাইম, আর ওয়াই ওয়াই প্রাইম, এই হচ্ছে এক্স টু এক্স প্রাইম। ঠিক আছে। এরপরে আমরা এখানে বিন্দুগুলো লিখবো। যেমন আমার আমার ওখানে ছিল 4.5, 4.5 থেকে শুরু হবে 4.5, তারপর হবে 6.5, তারপর হবে হচ্ছে 8.5। এগুলো হচ্ছে আমার হচ্ছে 8.5। এরপরে শ্রেণী ব্যক্তি, এরপরে হবে 8.5, এর পরে ছিল হচ্ছে 10.5। এগুলো হচ্ছে শ্রেণী ব্যক্তি। 10.5-এর পরে আমাদের আসবে হচ্ছে 12.5, তারপরে 14.5, তারপরে 16.5, এরপরে 18.5। এইগুলো আমরা গণসংখ্যা, এখানে লিখবো শ্রেণী ব্যক্তি, এখানে লিখবো কি শ্রেণী ব্যক্তি, এখানে লিখবো শ্রেণী ব্যক্তি। তারপরে এইদিকেও তীর চিহ্ন দিব, এইদিকেও তীর চিহ্ন দিব। এরপরে 4.5 থেকে আমার 6.5-এর মধ্যে প্রতিষ্ঠিত সংখ্যা। এদিকে আমরা এক্স, এখানে ও, এখানে এক্স প্রাইম দিলাম, উপরে ওয়াই ও ওয়াই প্রাইম দিলাম। তারপরে যেহেতু প্রতিষ্ঠিত সংখ্যা, তো আমরা আমরা জানি যে গ্রাফ পেপারে এখানে কিন্তু 5 ঘর পর 5 ঘর, 5, তারপরে 10, তারপরে 15, তারপরে 20, তারপরে 25। এরপর এর উপরে এরকম কার আরো থাকবে। ঠিক আছে, 25, তারপর 30, 31। হ্যাঁ, এভাবে কিন্তু আমাদের কি হবে, 5, 10, 15, 20, 25 এগুলো হচ্ছে গণসংখ্যা। এগুলো হচ্ছে আমার গণসংখ্যা। এগুলো কিন্তু লেখা লাগবো না, 5, 10, 15, 20 লেখা লাগবো না, মানে তোমার যেগুলো সেগুলো লিখলেই হবে, বা এমনি লিখতেও পারো। আর এই দাগগুলো কিন্তু দিতে হবে না, কারণ দাগগুলো তোমাদের গ্রাফ পেপার এমনি থাকবে। তো এখন আমরা বক্স করব, মানে আয়তলেখ করব কিভাবে, সেটা হচ্ছে এরকম আয়তলেখ করব।
এটা হচ্ছে কোন পর্যন্ত? এটা প্রথমটা হচ্ছে আমার 25 পর্যন্ত। প্রথমটা হচ্ছে 25, তারপরটা কত? তারপরটা হচ্ছে আমার 27, মানে এটা হচ্ছে বড় হবে। 27, হ্যাঁ, এই 5 ঘর গ্যাপ, এটা 27। তারপর একটা হবে কত? তারপর একটা আমার হবে হচ্ছে 28, এটা হচ্ছে একটু বড়। আমি কিন্তু আন্দাজ দিচ্ছি, কারণ আমার কাছে কোনো গোনারই নেই। আর আপনারা তো আয়াতলেখে আঁকলে আপনারা গুইনে গুইনে দিতে পারবেন। 28, তারপর একটা হচ্ছে আমার 28-এর পরে হচ্ছে 31, 31 এটা আর একটু বড়। 31, তারপর একটা 28-এর পর একটু বড় 31, তারপর একটা আমার হচ্ছে 31-এর পরে আছে 29, সেটা হচ্ছে 31-এর যেটা ছোট 29, তারপরে 29, এরপরে আমার আছে হচ্ছে 28, যেটা 29 হচ্ছে ছোট 28, তারপরে আমার আছে 28-এর পরে 22, এরপরে আমার 22, যা ওই 25-এর চেয়ে প্রথম যে 25 ছিল তার চেয়েও ছোট 22, ধর এইখানে, হ্যাঁ, 20-এর পরে একটু এখানে 22। তো এই হচ্ছে আমার টোটাল ই কি বলে, হ্যাঁ, ওখানে 5 ঘর গ্যাপ দিব না, মানে এক ঘরকে এক একক ধরবো। আর 5 ঘর পর পর তো আমার এখানে দাগ দিলাম, কারণ আমাদের এই গ্রাফে 5 ঘর পর পর কিন্তু বড় বড় দাগটা একটু মোটা করে আছে, সেই জন্য আমরা এক্স অক্ষ বরাবর নিব প্রতি 5 ঘরকে প্রতি 5 ঘরকে 2 একক। এক্স অক্ষ বরাবর লিখবা প্রতি 5 ঘরকে 2 একক, আর ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে এক একক। এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে হচ্ছে তোমার হচ্ছে 2 একক ধরে শ্রেণীব্যাপ্তি, আর ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে এক একক ধরে গণসংখ্যা। আমি আবার বলতেছি, এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘরকে 2 একক ধরে শ্রেণীব্যাপ্তি, ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে এক একক ধরে গণসংখ্যা। এবারে আমরা এভাবে এঁকে ফেলবো। দেখেন, এরপর লেখাটা আমি আবার বলছি, লেখাটা হচ্ছে 10 নম্বরের আমরা করেছি, আয়তলেখ করেছি, তার মতোই লিখবেন। জাস্ট এককের কথা তো আমি বলে দিলাম, এভাবে একক লিখবেন। এই হচ্ছে আজকের অঙ্ক, দেখেন বুঝেন কি।